নমস্কার, আমি রাজীব। আপনারা দেখছেন আকাশ বার্তার সঙ্গে। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা আপনাদের সামনে হাজির করছি। তাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় আমরা বুঝে নিতে চাইছি আসন্ন বিধানসভা নির্বাচনের গতি প্রকৃতি। আজ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে 2011-তে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস। এর বদলা নেবেন কি নেবেন না? যতই বড় হামলা তৃণমূল করবে পূর্ণ, বিজেপি হবে শূন্য। স্লোগান ছিল একটাই, চাষের জমি ফেরাতে হবে, কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করা চলবে না, আর গরিব মানুষের মুখে অন্ন এবং জীবনের সুস্থিতি নিশ্চিত করতে হবে। আর মতুয়াদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর হবে। 15 বছরের শাসনে যে প্রশ্নটা এখন অনিবার্য হয়ে উঠেছে, যা বিরোধীরা হাতিয়ার করেছে, তা হলো দুর্নীতি আর অনুপ্রবেশ। আর এবার ভোটে এই তরবারির ঝনঝনানিতেই সোচ্চার বিরোধীরা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পরিবর্তনের ডাক দিয়েছেন। टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। एक और टीएमसी के कटमनी और करप्शन का भय है, दूसरी ओर विकास को तेज रफ्तार देने वाली भाजपा का भरोसा है। घुसपैठ कराकर विदेशियों को यहां बसाने का भय है, दूसरी ओर घुसपैठ रोककर सारे घुसपैठियों को बंगाल से बाहर करने का भाजपा का भरोसा है। बंगाल में सबका साथ, सबका विकास के साथ ही लुटेरों अत्याचारियों का पूरा हिसाब होगा। टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। पूरे बंगाल में इस समय एक ही आवाज गूंज रही है, पलटानो दरकार, पलटानो दरकार, पलटानो दरकार। দিল্লির সরকার পাল্টানো দরকার। তার কারণ ভারতবর্ষের একটা বিশাল অঙ্কের ঋণের তলায় ভারতবর্ষ চলে গেছে। দিল্লির সরকার পাল্টানো দরকার, তার কারণ সাম্প্রদায়িক হিংসা, ভেদাভেদ ভারতবর্ষে বেড়ে গেছে। দিল্লির সরকার পাল্টানো দরকার, তার কারণ ট্রাম্পের চাপে পাকিস্তানের কাছে নথি স্বীকার করে ভারতের সম্মান নষ্ট করেছে। দিল্লির সরকার পাল্টানো দরকার, তার কারণ যে প্রোগ্রেস ভারতবর্ষে ছিল সেই প্রোগ্রেসটাকে আটকে দেওয়া হয়েছে। দিল্লির সরকার পাল্টানো দরকার, তার কারণ আমাদের ভারতবর্ষ একটা এমন দেশ যেখানে মানুষ স্বস্তিতে থাকে, নিঃশ্বাস ফেলে থাকে, সেখানে গরিব মানুষের উপর অত্যাচার, ভারতবর্ষকে টোটাল প্রাইভেটাইজ করে দেওয়া, ভারতবর্ষের যেগুলো নিজস্ব সম্পদ সেগুলোকে বিক্রি করে দেওয়া, ভারতবর্ষকে বিদেশির হাতে অর্পণ করে দেওয়া, এটা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে। ইকোনমি শেষ হয়ে গেছে, তাই দিল্লির সরকার পাল্টানো দরকার। আপনারা তো বলেছিলেন বদলা নয় বদল চাই, তখন পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল। আজও পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে বিরোধীদের তরফে। সেই পরিবর্তনের সঙ্গে আজকে পরিবর্তনের যে ডাক, তার পার্থক্যটা ঠিক কোথায়? তখন পরিবর্তন জরুরি ছিল, তার কারণ তখন অ্যাট্রোসিটি হচ্ছিল,
জোর করে চাষির জমি কাড়া হচ্ছিল, বা চাষিদের ওপরে বা গ্রামীণ মানুষের ওপরে গুলি চালানো হচ্ছিল। মানুষের একটা নিজস্ব প্রতিবাদ সরকারের বিরুদ্ধে উঠে এসেছিল, তাই তখন এটা পাল্টানো দরকার ছিল, বদল দরকার ছিল। আমরা কোনো বদলা নিইনি। এরা যেরকম হিংসার রাজনীতিতে বিশ্বাস করে, এরা যেরকম লুটমার কাঠ মেরে দেব ছেড়ে দেব এইসবে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ বলে। এখানে এরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, অহিংসার রাজনীতিতে বিশ্বাস করে। তাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি কোনোদিন কাউকে মারেননি। মার খেয়ে খেয়ে মানুষের জন্যে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, রক্ত ঝরিয়েছেন। ফিরহাদ হাকিম এবার কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্র তৈরি হওয়ার পর থেকেই ফিরহাদ হাকিমই টানা জিতে আসছেন। এবার তার বিরুদ্ধে প্রার্থী বিজেপির রাকেশ সিং। আপনাদের জানিয়ে রাখি, সদ্য জেল থেকে জামিনে মুক্তি পেয়ে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন রাকেশ সিং। আচ্ছা, এই রাকেশ সম্পর্কে কি বলবেন? এই রাকেশ সিংটা কে এটা? ওই আমার বিরুদ্ধে একবার একটা অন্য কোন দল থেকে দাঁড়িয়েছিল, উনি কি? আমি ঠিক জানি না, কারণ আমি তো কোর্টের মানুষকে চিনি, প্রার্থীদের অতটা চিনি না। ওই আমার একটা লোকের নাম শুনেছিলাম যে একবার এই একটা ইলেকশন আগে বোধহয় কোনো একটা অন্য পার্টিতে দাঁড়িয়েছিল, বোধহয় জামানত বাজেয়াপ্ত হয়েছিল, শুনেছিলাম। সেই রাকেশ সিংকে না আমি জানি না, ইনি কে আমি জানি না। আমার সাথে সম্পর্ক নেই, কারণ আমি মানুষের পাশে যাব, মানুষ আমাকে আশীর্বাদ করলে আমি তাদের সেবা করব। ধর্মীয় মেরুকরণ তো বাংলার কালচারে ছিল না, এটা আমদানি করা হলো কেন? এ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? জাতের নামে বজ্জাতি করে এরা। ধর্ম আমরা প্রত্যেকে মানি। ধর্ম আমাদের কাছে আমাদের আত্মাকে শুদ্ধি করার একটা জায়গা। ধর্ম নিয়ে যারা রাস্তায় নামে তাদের থেকে বড় অধর্মিক কেউ নেই। ধর্ম আমার মন্দিরে আছে, ধর্ম আমার মসজিদে আছে, ধর্ম আমার গির্জায় আছে, ধর্ম আমার গুরুদ্বারে আছে, ধর্ম আমার বাড়িতে আছে, ধর্ম আমার প্রাণে আছে। ধর্ম নিয়ে রাস্তায় নেবে যারা ধর্ম নিয়ে মানুষের সেন্টিমেন্ট সুশ্রীর করে, তারা ধর্মটাকে বিক্রি করে, যেটা একেবারেই কোনো ধার্মিক মানুষ সহ্য করতে পারবে না। এখন কিছু কিছু টিভি চ্যানেলের মাধ্যমে ওরা এটাকে প্রচার করছে। এটা ইম্পোর্টেড ফ্রম ইউপি গুজরাট হ্যানত্যান থেকে যারা দুষ্টু নেতা বদমাইশ নেতা তারা এসে এটাকে ইম্পোর্ট করছে, এবং আমাদের কিছু নেতা যারা দালাল তারা এটাকে নিয়ে প্রচার করছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ঠাকুরের ধর্মে বিশ্বাস করে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ধর্মে, তারা বিশ্বাস করে যত মত তত পথে। তারা বিশ্বাস করে সর্বধর্ম সমন্বয়। যারা বিবেকানন্দের মতে ধর্ম করে তারা কখনোই ভেদাভেদের রাজনীতি করতে পারে না। যারা নজরুলের ভাষায় কথা বলে, হিন্দু না ওরা মুসলমান, এই জিজ্ঞাসা কোনজন, তারা কখনো ধর্ম অন্ধতায় বিশ্বাস করতে পারে না। যারা রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছে তারা কখনো ধর্মে ধর্মে ভেদাভেদ করতে পারে না। এসআইআর, ঘুষপেটিয়া আর নারী সুরক্ষার পাশাপাশি এই ভোটে সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ। যে স্টিং ভিডিও প্রকাশ্যে এসছে তা নিয়েও সরব হয়েছেন ফিরহাদ হাকিম। এইরকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে, আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। কেন কেন এই সাহস তারা পায় যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবে কবে এই সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো? আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা? আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা
সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অনুপ্রবেশের জ্বলন্ত ইস্যুতে এবার বিরোধীদের ভোট প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে। অনুপ্রবেশের জন্য আপনাদেরই দায়ী করা হচ্ছে। सबसे पहले हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित। এবার ভোটে বড় ইস্যু ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশ। এই বিষয়টি নিয়ে পরস্পর দোষারোপের পালা চলছে। ভোটের মুখে জ্বলন্ত ইস্যু। বিজেপির দাবি অনুপ্রবেশে মদত দিয়েছে তৃণমূল, সীমান্তে কাঁটাতারের বেড়া লাগাতে প্রয়োজনীয় জমি দেওয়া হয়নি। আর তৃণমূলের দাবি সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অর্থাৎ অমিত শাহর অধীন। কাজেই এ রাজ্যে অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রের অর্থাৎ বিজেপি সরকারের। তো যেটা ঘুষপেটিয়া, আমি চিফ ইলেকশন কমিশনকে বলেছিলাম যে আপনি তো এত কিছু করলেন, ঘুষপেটিয়া ভোটার লিস্টে কত পেলেন? তাকিয়ে আছে, আমি বললাম একটাও পাননি, রোহিঙ্গা একটাও পাননি। কিন্তু রোহিঙ্গা ঘুষপেটিয়া করে যেহেতু বিজেপি বলেছে আপনার প্রভু, তাই আপনি এমন সিস্টেম করলেন, এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এত মানুষকে হত্যা করলেন, এত মানুষকে টেনশানে রাখলেন, এখনও রাখছেন। এটা অন্যায় হচ্ছে, কারণ দেয়ার ইজ নো ঘুষপেটিয়া, দেয়ার ইজ নো রোহিঙ্গা ইন ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট, দেয়ার ওয়াজ নো রোহিঙ্গা ইন ভোটার লিস্ট। আর দুর্নীতি, গত 5 বছরে দুর্নীতিতে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শিক্ষায় দুর্নীতি নিয়ে তোলপাড় পড়ে গেছে। প্রচারে গিয়ে তো এর মুখোমুখি হতে হচ্ছে আপনাদের। উঠছে অস্বস্তিকর প্রশ্ন, কিভাবে মোকাবিলা করছেন? আমি জানি না যে পুরো পোর্ট এবং প্রাইভেটাইজ করে আদানির এগেনস্টে কত টাকা নেওয়া হয়েছে। আমি জানি না যে নিহল চৌস্কি, নীরব মোদি, বিজয় মালিয়াকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিয়ে কত টাকা নিয়েছে। এই এত বড় অঙ্কের দুর্নীতি আর কোথাও হয়নি যে অঙ্কের দুর্নীতি মোদি সরকার করেছে, দেশের টাকা বাইরে পাচার করতে সাহায্য করে। ভোট যত এগিয়ে আসছে তত রাজ্যের কোনো না কোনো প্রান্তে দেখা যাচ্ছে হয় প্রধানমন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করছেন। আসছেন দিল্লির অনেক বড় নেতা। এটা নিয়ে কি বলবেন? সপ্তরথী যারা নিজেদের ভাবেন তারা আসলে বাংলার মাটিতে বহিরাগত। বাংলার মাটি যিনি চেনেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ যাকে বিশ্বাস করে তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার লড়াই একেবারে সঠিক লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই জয়ী হবে, এটা বারবার মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন। প্রত্যেক ইলেকশনের আগে, 16 ইলেকশনের আগে একটা বড় হাউস তারা সরকার চেঞ্জ করে দিয়েছিল, সরকার গঠন করে দিয়েছিল, কিন্তু মানুষ বলল মমতা ব্যানার্জি আছে। তারপর আবার 21-এ বলেছিল আপকি বার 200 পার, আবার মানুষ বলল মমতা ব্যানার্জি আছে। এবার 26-এ আবার বলছে সপ্তরথী এসেছে, আবার মানুষ বলবে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। বিরোধীদের অভিযোগ, গত ভোটের মতো এবারও মোদি অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন। নিয়মিত তারা আসছেন বাংলায়, বক্তৃতা দিচ্ছেন। কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন ওদের দই মিষ্টি খাওয়াবো। কেউ অনেকবার এসছেন, এরা হচ্ছে পরিযায়ী রাজনীতিক নেতা, এরা আসবে যাবে আসবে যাবে, তারপর আবার মমতাই থাকবে। এই আসা যাওয়ার গল্পের জন্য এবার অমিত শাহ যেটা করছেন 17 দিন বঙ্গে থেকে যাচ্ছেন এসে। থাকুক না, আমি দই আর মিষ্টি পাঠিয়ে দেবো। সময় একটা ছোট্ট বিরতির, দেখতে থাকুন আকাশ বার্তা সঙ্গে। ফিরে এলাম ব্রেকের পর। এবার ভোটের সব থেকে বড় ইস্যু এসআইআর।
একদিকে অনড় নির্বাচন কমিশন, অন্যদিকে সরব বিরোধীরা। যাদের গায়ের জোরে ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে সবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে ফাইল করাচ্ছি। কেউ আতঙ্কিত হবেন না, তৃণমূল আজীবন আপনার পাশে থাকবে। আপনার ভোটাধিকার কারোর বাবার সম্পত্তি নয়। হাতিয়ার শুধু বিরোধীদের হাতে নেই। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যে তোলপাড় শুরু হয়েছে তাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেসও। সে ব্যাপারে স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুলেছে ঘাসফুল শিবির। স্বাধীনতার ৭৮ বছর পরে আজকে বিজেপির নেতারা এসআইআর করে লাইনে দাঁড় করিয়ে সেই মুর্শিদাবাদের মানুষকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। This process was started in Bihar, completed flawlessly with 0 appeals, currently undergoing in 12 states, out of which 11 states electoral rolls have been published. And this hall, collectively, all of us together, must salute the hard work which is being done or has been done by our booth level officers, AEROs, EROs, DOs and CEOs, including all the national and state political parties, their agents, the booth level agents, the district level representatives, state level representatives and the national level representatives. I would also like to highlight with you the proactive approach of the Commission in meeting with all the stakeholders. We started meeting all the national and state political parties on our invitation. Nearly 4,000 meetings were held at the sub-divisional level, that is at the constituency level by the EROs, with 28,000 political party representatives participating. At a second tier, they were held by district election officers, third tier at the chief electoral officers and fourth tier at the election commission. দিল্লির সরকার পাল্টানো দরকার, তার আরেকটা কারণ হচ্ছে সরকার মানুষের ওপর অত্যাচার করছে। যখন নোটবন্দির নামে লাইন, কত লোক মারা গেল, এই আধার কার্ডের ওপরে লাইন, এখন এসআইআর এর নামে মানুষের ওপরে বিদ্রোহ ঘোষণা করেছে, মানুষের বিরুদ্ধে ঘোষণা করেছে। আমরা পলিটিক্যাল পার্টির সাথে লড়াই করি, এরা মানুষের বিরুদ্ধে লড়াই করেছে। এসআইআর করে 200 জন মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষকে অপমান করা হয়েছে, তাদের টেনশনে রাখা হচ্ছে, এখনও টেনশনে রাখা হচ্ছে। এবং মানুষের বিরুদ্ধে লড়াই, যে তুমি ভারতীয় নও এই যে প্রমাণ করতে ব্যস্ত সরকার, অথচ আমি ভারতীয়, আমি ভোট দিয়ে আসছিলাম, আমার বাবা এখানে জন্মেছে, আমার মা এখানে জন্মেছে, আমার ঠাকুরদাদা এখানে জন্মেছে, আমি ভারতীয়। কিন্তু আমাকে ভারতীয় নয় বা প্রমাণ করার জন্য যে এই যে অ্যাট্রোসিটি, এই যে অত্যাচার, এই যে থ্রেট কালচার, এইটার বিরুদ্ধে এই দিল্লির সরকারকে পাল্টানো দরকার। বাহিনী আসলেও কিছু যায় আসে না, বঙ্গের মানুষ ভোট দেবে, যে ভোট তোমরা কেটেছো সেটা ফেরত দাও। বঙ্গের মানুষ, তুমি প্রমাণ করতে পারো না কোনো বাংলাদেশে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে মানুষের ওপর অত্যাচার করেছো, মানুষকে হত্যা করেছো। যে মানুষদের এখন অনিশ্চয়তার মধ্যে নিয়ে তার ভোট ফেরত দাও। তোমাদের গালে কিভাবে মানুষ থাপ্পড় মারবে সেটা মানুষই জানে। এসআইআরের লাইনে দাঁড়িয়ে ব্যর্থ হয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় কেঁপেছে গোটা বাংলা। এমনকি অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও যত দিন গেছে বেড়েছে। কাজের চাপে বিএলওরা আত্মহত্যায় বাধ্য হয়েছেন বলে বিরোধীদের অভিযোগ। সব মিলিয়ে এক টালমাটাল পরিস্থিতিতে আরও তপ্ত হয়েছে ভোটের বাজার। এর প্রতিবাদ এসেছে বিরোধীদের কণ্ঠ থেকে, সরব হয়েছেন ভোটাররাও। এসআইআর যে আতঙ্ক, সেই আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেছেন। মানে বলছে যে আমাদেরকে আবার বাংলাদেশ পাঠাবে নাকি, সবাইকে আলাদা আলাদা জায়গায় রাখবে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, দেখা করতে পারবে না, এগুলা নিয়ে ভাবতে। এটার মোকাবিলা আমরা করব না, এটার মোকাবিলা বাংলার যে মানুষদের আত্মসম্মান নষ্ট হয়েছে, বাংলার যে মানুষের স্বাভিমান নষ্ট হয়েছে, বাংলার যে মানুষের আত্মীয় স্বজনের নাম কেটে দিয়ে তাদের হেনস্থা করা হয়েছে, তারা এর মোকাবিলা করবে এবং এর ফল 4 মে আপনারা দেখতে পাবেন। জনাব ফিরহাদ হাকিম রয়েছেন আমাদের সঙ্গে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। দীর্ঘদিন ধরে ক্ষমতায় তৃণমূল, টানা 15 বছর। এমনকি কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব 21 শতকের গোড়া থেকেই রয়ে গেছে তাদের হাতে।
স্বাভাবিকভাবেই উঠে আসছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। ভোটে তা কতটা কাজ করবে বলে মনে করেন ফিরহাদ হাকিম? অ্যান্টি ইনকামেন্সি ফ্যাক্টর কাজ করতো, কিন্তু কাজ করছে না এই কারণ ইকিউ সোশ্যাল ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় এনেছে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, এইসব যে বিভিন্ন স্কিম দিয়ে ইকিউ সোশ্যাল ডেভেলপমেন্টটা এমন জায়গায় এনেছে মানুষের সেই উপকারটা পৌঁছচ্ছে। তাই অ্যান্টি ইনকামবেন্সি এখানে মমতার সরকারের বিরুদ্ধে কারণ নেই। বিরোধীদের মোকাবিলায় কি কৌশল নিচ্ছেন আপনারা? কিভাবে একের পর এক অভিযোগের জবাব দেবেন যাতে ভোটারদের বিশ্বাস অর্জন করা যায়? কারণ ক্ষমতায় রয়েছেন আপনারা, জল, আলো, বিদ্যুৎ না পেলে আঙুল উঠবে আপনাদের দিকেই। বিরোধীদের মোকাবিলা আমরা করি না, আমরা মোকাবিলাও কারোর বিরুদ্ধে করি না। আমরা যেটা করি মানুষের সার্ভিস দিই, মানুষকে সেবা করি এবং মানুষের কাছে সমর্থন চাই। বিরোধী কি বলল, বিরোধী কি করলো, কে বিরোধী আমাদের জানার দরকার নেই। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। বামরাম প্রচারের মধ্যে কতটা সত্যতা রয়েছে? সত্যি কি আগেরবার বামের ভোট রামে চলে গিয়েছিল? ফিরহাদের কথায় এ ঘটনা বাস্তব। এখন শিফট করে দিয়েছে, এখন কান্নাকাটি করছে। নিজেদের ভোটার শিফট করিয়ে দিয়েছিল, ভেবেছিল তৃণমূলকে টাইট দেবো, এখন নিজেরাই কান্নাকাটি করছে জিরো হয়ে গেল। জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন শীর্ষ নেতারা। তারপর আপনাদের লক্ষ্য কি? বামফ্রন্ট যেরকম উন্নততর বামফ্রন্টের স্লোগান দিয়েছিল, আপনারা কি সেই পথেই উন্নততর তৃণমূলের স্লোগান নিয়ে এগোবেন যদি জয় আসে? মূল ভূমিকা হবে আরও বেশি উন্নয়ন, আরও বেশি কর্মসংস্থান, আরও বেশি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যে প্রয়োজন আমাদের বেশি, যেটা যেহেতু আমাদের 34 বছর বাম সরকার ছিল, আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা সামাজিক দিক দিয়ে মমতা ব্যানার্জি শুরু করেছেন, সেইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে সব মানুষ, আমরা দেখুন একটা স্তর উপরে আছে, একটা স্তর নিচে আছে। কমিউনিস্টের নিয়ম হচ্ছে যে এই স্তরটাকে কেটে নিচে নামাবো, আমাদের তার স্তর না, আমাদের যেটা যে স্তরটা ডিপ্রাইভ তাকে ওপরে করে যাতে সবাই সমান হয়ে যায়। এটা আমার কাছে সোশ্যালিজম মানে এটা, যেখানে সবাই সমান, কাউকে টেনে নিয়ে কেড়ে নিয়ে নয়। একদিকে মেয়র, অন্যদিকে মন্ত্রী, তা সত্ত্বেও প্রচারে কোনো খামতি নেই। আকাশ আটের তরফ থেকে জনাব ফিরহাদ হাকিমের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজ ওই পর্যন্তই। আগামী দিনে কে থাকছেন আকাশ বার্তার সঙ্গে জানতে চোখ রাখুন আকাশ আটে। প্রত্যেক শুক্র, শনি ও রবিবার সন্ধে ঠিক 6:30টায়। ভালো থাকবেন।